কে 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 ওখানে? অন্ধকার থেকে ভেসে এলো অচেনা এক গলার স্বর। দরজা কেন খুললে? দরজা খুললে? হাড় হিম হরা। গ্রামের নাম মাধবপুর। সন্ধে নামলেই বাজারের মোড়ে চায়ের দোকানে কেরোসিন ল্যাম্প জ্বলে ওঠে। আর ঠিক সেই সময় দোকানে এসে বসতেন গগন মাস্টার, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। কিন্তু গ্রামের কাছে তিনি কেবল প্রাক্তন শিক্ষক নন, তিনি গল্পকথক। সবাই বলতো, গগন মাস্টারের গল্প শুধু গল্প না, এগুলো নাকি সত্যি ঘটনা। সেদিন বিকেল থেকেই ঠান্ডা হাওয়া বইছিল। গগন মাস্টার চায়ে চুমুক দিয়ে বললেন, আজ যে গল্পটা বলবো সেটা গল্প নয় রে, আমার নিজের জীবনের ঘটনা। তো তখন আমি কলেজে পড়ি, ইতিহাস অনার্স। স্পেশাল পেপার ছিল আর্কিওলজি। সেই সূত্রেই আমরা গিয়েছিলাম এই রাজস্থানের এক প্রত্নতাত্ত্বিক খনন ক্ষেত্রে। নীলু, হাবুল আর পলাশ জমিয়ে বসলো গগন মাস্টারের পাশের বেঞ্চিতে। জায়গাটার নাম বলবো না, কারণ আজও সেটা সরকারিভাবে বন্ধ এলাকা। মরুভূমির মাঝে ধ্বংস হয়ে যাওয়া এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। ওখানে রাজপুতদের কেল্লা ছিল, কিন্তু কোন এক অজানা কারণে সেই কেল্লা বালির তলায় চাপা পড়েছিল। অত মস্ত বড় কেল্লা বালির তলায় চাপা পড়ার কথা শুনে প্রথমে অবাস্তব ঠেকেছিল আমার, কিন্তু সেখানে গিয়ে নিজের চোখে দেখলাম অত বড় কেল্লার শুধু উপরের অংশ বালির ওপর দাঁড়িয়ে রয়েছে, বাকি সবটাই বালির নিচে। আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর সেনগুপ্ত। মানুষটা কঠোর কিন্তু ভীষণ উৎসাহী। পৌঁছানোর পর প্রথম কথাই বলেছিলেন, শোনো, একটা কথা মনে রেখো, আমরা শুধু মাটি খুঁড়ে প্রাচীন সময়ের হদিশ পেতে আসিনি। এই জায়গাটা একসময় মানুষের ঘর ছিল। তারা এখন বেঁচে না থাকলেও তাদের ফেলে যাওয়া সবকিছু মিথ্যে হয়ে যায় না। তাই সাবধানে কাজ করবে, হ্যাঁ? ইতিহাস কখনো পুরোপুরি মরে না। আমরা আসলে মৃত মানুষের ফেলে যাওয়া স্মৃতির খোঁজে এসেছি। প্রথম দিন সব স্বাভাবিকই ছিল। খনন কাজ, মাপজোক, ছবি তোলা সব। কিন্তু সন্ধে নামতে পরিবেশটা বদলে গেল। সূর্য ডোবার পর মরুভূমি এমন নিস্তব্ধ হয়ে যায়, মনে হয় শব্দটাই নিষিদ্ধ। রাতে ক্যাম্পে বসে আমরা চারজন গল্প করছিলাম, এই আমি, অমিত, বিজয় আর রফিক। হঠাৎ দূর থেকে একটা শব্দ এলো। মনে হচ্ছিল কেউ যেন ধাতব কিছু পাথরে ঠুকছে। 1 মিনিটের জন্য আমরা সবাই সজাগ হয়ে বসলাম। আওয়াজটা বেশ দূর থেকে ভেসে আসছে, কিন্তু এই মরুভূমির মাঝে আমাদের এই কজন ছাড়া আর তো কেউ নেই। সবচেয়ে কাছের গ্রাম মাইল 3 দূরে। আমরা চারজনেই ক্যাম্পের বাইরে এসে দাঁড়ালাম। অন্ধকারের মধ্যে দেখলাম প্রফেসর নিজেও টেন্ট থেকে বেরিয়ে এসেছেন। অমিত বলল, কিসের শব্দ হচ্ছে এটা? এখানে তো কারো থাকার কথা নয়। প্রফেসরের কপালে ভাঁজ পড়েছে। দূর অন্ধকার বালিয়াড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে তিনি বললেন, তোমরা সবাই ক্যাম্পের ভেতরে ঢুকে যাও। কিসের শব্দ এটা তা কাল সকালে দেখা যাবে। আর সবাই সাবধানে থেকো, এই এলাকায় ডাকাতের উৎপাত আছে। প্রফেসরের আদেশ অনুসারে আমরা
সকলে ক্যাম্পের ভেতরে চলে এলাম, কিন্তু লক্ষ্য করলাম প্রফেসর তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে দূর দিগন্তের দিকে, যেখানে আমরা সকালে খনন কাজ করছিলাম সেই দিকে। তো ক্যাম্পে ঢুকে ঘড়িতে সময় দেখলাম রাত 12:30। অমিত বিড়বিড় করে বলল, টাকা তুলে এতক্ষণে এসে পড়তে বলো। রফিক চাপা গলায় উত্তর দিল, টাকা তুলে তো আলো জ্বলতো, লোকজনের শব্দ থাকতো। আমার মনে হয় এটা অন্য কিছু। তো রাত প্রায় 2টো নাগাদ শব্দটা হঠাৎ একেবারে থেমে গেল। সেই নীরবতা যেন আরো ভয়ঙ্কর। পরদিন সকালেই আমরা আগের দিনের খননস্থলে গেলাম। সূর্যের আলো উঠতেই বালির রং সোনালি হয়ে উঠেছে, কিন্তু এই কেল্লার কাছে পৌঁছে আমরা থমকে দাঁড়ালাম। মাটির ওপর গোল করে নতুন খোঁড়াখড়ির দাগ। প্রফেসর হাঁটু গেড়ে বসে বালি সরাতে লাগলেন। কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো পাথরের এক বিশাল স্ল্যাব, একটা দরজা। প্রফেসর সেনগুপ্ত দরজাটা পরিষ্কার করাতে লাগলেন। আমরা 4 জন দাঁড়িয়ে দেখছিলাম। পাথরের স্ল্যাবটা ধীরে ধীরে বালি থেকে বেরিয়ে এলো। তার চারপাশে অদ্ভুত প্রতীক খোদাই করা, যেমন সূর্য, বালি আর মাথা নত করা মানুষের সারি। কিন্তু যেটা সবচেয়ে অস্বস্তিকর ছিল, দরজার দুপাশে দাঁড়িয়ে থাকা 2টি অবয়ব। মানুষের মতো, অথচ মানুষ নয়। দীর্ঘ দেহ, লম্বা হাত, মুখের জায়গাটা ফাঁকা গর্তের মতো ছায়া। রফিক ফিসফিস করে বলল, দেখছিস? হ্যাঁ, মনে হচ্ছে যেন পাহারা দিচ্ছে। প্রফেসর উত্তেজিত গলায় বললেন, গেটকিপার, প্রাচীন সমাধিক্ষেত্রে প্রবেশ রক্ষীর চিত্র, অসাধারণ আবিষ্কার, এদিকে এসো। স্থানীয় শ্রমিক রামলাল হঠাৎ পিছিয়ে গেল। সাহেব, বলছি এই জায়গাটা ভালো নয়। আমাদের বাপ ঠাকুরদারা বলতো এই কেল্লার তলায় চোরা বালি আছে, আর এই জন্যই বালির তলায় সব ডুবে গেছিল। সেই সময় এই কেল্লার ভেতরে সব মানুষ মারা যায় সাহেব। হ্যাঁ, রাজপেয়াদারা পর্যন্ত এই বালির তলাতেই। এই কেল্লা তো বহুদিন ধরেই ছিল, কিন্তু এইসব জায়গায় বালি সরিয়ে সাহেব মৃতদেরকে জাগিয়ে তুলবেন না সাহেব। প্রফেসর বিরক্ত হয়ে বললেন, চুপ, লোককথা একদম বাদ দাও, যাও গিয়ে কাজ শুরু করো, যাও যাও কাজ শুরু করো। বহু কষ্টে দরজাটা খোলা হলো। বহুদিনের পুরনো জং ধরা দরজা। কোনো মতে ভারী পাল্লা একপাশে সরাতেই অন্ধকার এক গহ্বর চোখে পড়ল। প্রফেসর টর্চের আলো ফেলতেই দেখা গেল একটা লোহার সিঁড়ি নেমে গেছে দরজার ধার দিয়ে। আমরা সবাই প্রফেসরের পাশ থেকে উকি দিয়ে দেখছিলাম, কিন্তু খেয়াল করিনি শ্রমিকরা বেশ খানিক দূরত্ব বজায় রেখে সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক তখনই দমকা বাতাস বইতে শুরু করলো, মরু ঝড়। দমকা বাতাস মুহূর্তের মধ্যে ঝড়ে পরিণত হলো। চোখ খুলে রাখা যায় না। নাকে মুখে বালি ঢুকে পড়ছে। শ্রমিকরা সবাই চিৎকার করে উঠল, কিন্তু প্রফেসর সেনগুপ্ত কিছুই শুনলেন না। আর চোখ শুধু সেই অন্ধকার গহ্বরের দিকে। তিনি বললেন, এই ঝড়টা কাকতালীয়, এত বড় আবিষ্কার ফেলে রাখা যাবে না। আমি নামছি, তোমরা এসো আমার সাথে। শেষের কথাগুলো আমাদের 4 জনকে উদ্দেশ্য করেই বললেন। অমিত ফিসফিস করে বলল, স্যার বলছি ঝড়টা আগে থামুক। তার প্রফেসর কঠিন গলায় বললেন, ভয় পেলে ইতিহাস পড়তে আসা উচিত ছিল না তোমার, অমিত। আমরা 4 জন একে অপরের দিকে তাকালাম।
শেষমেশ প্রফেসরের পিছনেই ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। নিচে নামতেই ঝড়ের শব্দ কমে আসলো, যেন দরজার ওপরে অন্য একটা পৃথিবী রয়ে গেছে। নিচে গোলাকার করিডোর, দেওয়ালে কালো দাগ, অনেকটা আগুনে পুড়ে যাওয়ার মতো। টর্চের আলোয় দেখা গেল দেওয়ালে আঁকা ছবি, দরজার উপরে দেখা ছবিগুলোই হুবহু এক। দেওয়ালের একদম শেষে রয়েছে দুটো মূর্তি, ঠিক দরজার দুই পাশে, যাদের খোদাই দেখেছিলাম। রফিক বলল, এগুলো দেবতা নাকি অন্য কিছু? প্রফেসর নোট নিচ্ছিলেন। উত্তেজনায় তখন তার হাত কাঁপছে। বললেন, সম্ভবত মৃত্যুর রক্ষক বা সমাধির পাহারাদার। আমরা এগিয়ে গেলাম। শেষে একটা বড় ঘর, মাঝখানে পাথরের উঁচু মঞ্চ, তার উপর লোহার কফিনের মতো কিছু একটা, আর চারপাশে ছড়িয়ে রয়েছে মানুষের কঙ্কাল। হঠাৎ অমিত থেমে গেল। মাটির ওপর পায়ের ছাপ, তাজা, কেউ যেন হেঁটে গেছে কিছুক্ষণ আগেই। বালির ওপর স্পষ্ট খালি পায়ের দাগ, কফিন পর্যন্ত গেছে। আমি বললাম, আগে কেউ ঢুকেছে নাকি? প্রফেসর মাথা নাড়লেন। অসম্ভব, এখানে কে আসবে? আর ঠিক তখনই একটা শব্দ শোনা গেল। আমরা সবাই চমকে উঠলাম। শব্দটা এলো কফিনের ভিতর থেকে। টং টং আওয়াজ। ঠিক এরকমই শব্দ আমরা গতকাল রাতে শুনেছিলাম। রফিক শুনেই পিছিয়ে গেল। ওর গলায় ভয়ের ছাপ স্পষ্ট। ওটা কিসের শব্দ? প্রফেসর ধীরে ধীরে কফিনের কাছে এগোলেন। তার চোখে ফুটে উঠেছে আবিষ্কারের উন্মাদনা। প্রফেসর কফিনের উপর হাত রাখতেই কফিনের ডালাটা নড়ে উঠল। আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল। ঠিক তখনই টর্চের আলো একবার ঝিলিক দিয়ে নিভে গেল। ঘর অন্ধকার, আর সেই অন্ধকারে আমরা শুনলাম একটা চাপা গুনগানের শব্দ। বিজয় কাঁপা গলায় বলল, কে 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 ওখানে? অন্ধকার থেকে ভেসে এলো অচেনা এক গলার স্বর। দরজা কেন খুললে? দরজা খুললে? আমার মনে হলো কেউ ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। ঘাড়ে এক বরফ ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। হঠাৎ দরজা আবার ঝুলে উঠল। কফিনের ঢাকনা হাত খোলা, ভিতরটা ফাঁকা, কিন্তু মাটিতে নতুন পায়ের দাগ পড়েছে। আর সেই দাগ ঘিরে রয়েছে আমাদের চারপাশে। প্রফেসর সেনগুপ্ত স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, তার মুখ সাদা। তিনি আস্তে আস্তে বললেন, সবাই এখনই ওপরে উঠো। আমরা এই নির্দেশেরই অপেক্ষায় ছিলাম। প্রফেসর বলা মাত্র আমরা ঘর থেকে বেরিয়ে লম্বা করিডোর পেরোলাম। দৌড়ে সিঁড়ির কাছে আসার পর খেয়াল হলো প্রফেসর পিছিয়ে পড়েছেন। বিজয়, রফিক, অমিত উপরে উঠতেই আমিও সিঁড়িতে পা রাখলাম। কি মনে হতে পিছনে ফিরে যা দেখলাম তা ভোলার নয়। নিচের অন্ধকারে দাঁড়িয়ে আছে দুই লম্বা অবয়ব। তাদের মুখের জায়গায় নেমে এসেছে গভীর ছায়া। কিন্তু প্রফেসর কোথায়?
উপর থেকে রামলাল বলল, সাহেব তাড়াতাড়ি উঠে আসুন, খুব বাজে ঝড় শুরু হয়েছে সাহেব, তাড়াতাড়ি উঠে আসুন, এখানে থাকলে আর রক্ষে নেই সাহেব, ওপরে উঠে আসুন। আমরা দরজা পেরিয়ে বাইরে উঠতেই মরুঝড় আরো তীব্র হয়ে উঠল। বালি ঘূর্ণির মতো আকাশ ঢেকে ফেলল। শ্রমিকরা সবাই চিৎকার করতে লাগলো, কিন্তু প্রফেসর উঠলেন না। দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল ধপ করে। ঝড় থামতে থামতে রাত নেমে এলো। পরের দিন সকালে আমরা সবাই গতকালের কেল্লার জায়গাতে গিয়ে এক অবাক কাণ্ড দেখলাম। দরজাটা কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম বালি ঝড়ের কারণে হয়তো চাপা পড়ে গেছে, কিন্তু সারা দিন খোঁজার পরেও কেল্লার অংশ বিশেষ চোখে পড়লেও সেই সমাধি ক্ষেত্রের প্রবেশদ্বার চোখে পড়ল না। প্রফেসরকেও আর পাওয়া যায়নি। সরকারের থেকে লোক এসেও খোঁজাখুঁজি চলেছে বিস্তর, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। রামলাল অবশ্য বলেছিল, ওই কেল্লা অভিশপ্ত, ওখানে আপনাদের যাওয়াটা একদম ঠিক হয়নি সাহেব। এই বলে গগন মাস্টার থামলেন। পলাশ উৎসুকভাবে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, অভিশপ্ত ছিল কেন? গগন মাস্টার একটা বিড়ি ধরিয়ে বললেন, সে আর এক গল্প, পরে একদিন বলবো না হয়, আজ উঠি। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।